পুরুষ মানুষ কিন্তু কখনোই কোনো জড় পদার্থ নয়। মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হলে তারাও কিন্তু ছোট শিশুর মতোই কাঁদে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক পুরুষ মানুষের সুপ্ত কান্নার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার ট্রেনে করে স্পেশাল কারোর আসার জন্য স্টেশনে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছিল দীপিকা। তার সেই অপেক্ষার কোনো তুলনা হবে না। ঠিক এমন সময় একজন বৃদ্ধা ভিখারি দীপিকার বসার জায়গার পাশেই একটু কোণ ঘেঁষে এসে বসে। সে বৃদ্ধাকে সঠিক অর্থে ভিখারি আখ্যা দেওয়া যায় না, কারণ ওনাকে দেখে বোঝা যাচ্ছিল হয়তো একসময় বেশ ভালো পরিবারেরই কোনো মহিলা ছিলেন তিনি। পরিস্থিতির বেড়াজালে চাপা পড়ে আজ তার এই করুণ পরিস্থিতি হয়েছে। ট্রেনে করে আগত মানুষজনদের কাছ থেকে হাত জোর করে ভিক্ষা চান তিনি। যে যা দেন সেটাই তিনি আনন্দ সহকারে গ্রহণ করেন। স্টেশনের এক কোণায় থাকেন এবং স্টেশনের দোকান থেকে সামান্য কিছু খাবার কিনে খান। উনি স্টেশনে বসার জায়গায় এসে বসে নিজের হাতে থাকা ব্যাগপত্র একটু ঠিকঠাক করে নিয়ে দীপিকার দিকে তাকালেন। দীপিকাকে দেখে স্পষ্টভাবেই মনে হচ্ছিল যে সে অধীর আগ্রহে স্টেশনের দিকে তাকিয়ে কারোর আসার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। তখন সেই বৃদ্ধা ভিখারি মহিলা একটু ধীরে ধীরে দীপিকাকে উদ্দেশ্য করে বললেন, মাগো, কারোর জন্য অপেক্ষা করছো বুঝি? দীপিকা সেই মহিলার দিকে তাকিয়ে একটু মৃদু হেসে উত্তরে বলল, হ্যাঁ, আমার প্রাণের প্রিয় স্বামীর জন্য। এই কথা শুনে সে বৃদ্ধা নিজেও মৃদু হেসে বললেন, তা কোথা থেকে ফিরছে তোমার স্বামী? দীপিকা আবার উত্তরে বলল, বাইরে কাজ থেকে ফিরছে। তখন সে বৃদ্ধা জবাবে বললেন, আচ্ছা বেশ। তখন তিনি দীপিকার দিকে তাকিয়ে দেখলেন দীপিকাকে দেখে বড্ড বেশি উতলা বলে মনে হচ্ছে, যেন তার মনের মধ্যে বড্ড উতাল পাতাল করছে কোনো কথাবার্তা। তখন সেই বৃদ্ধা একটু আমতা আমতা করে আবারও দীপিকাকে প্রশ্ন করে বললেন, তুমি কি কোনো ব্যাপারে খুব চিন্তিত মা? তোমার মনের মধ্যে খুব বেশি ঝড় চলছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি তোমায় দেখে। কি হয়েছে তোমার? বেশ কিছুক্ষণ দীপিকা চুপ করে রইল। সেই মহিলাও আর কিছু বললেন না, বরং চুপ করে গেলেন তিনিও। হঠাৎই সমস্ত নীরবতা ভঙ্গ করে দীপিকা বলে উঠল, জানেন তো, আমার বহু বছর লেগেছে এটা জানতে যে পুরুষ মানুষও কাঁদে। তখন সেই বৃদ্ধা ভিখারিনী বললেন, কেন এই কথা বলছো হঠাৎ? দীপিকা বলতে শুরু করলো, আমার স্বামীকে আমি সুপারম্যান ভাবতাম। আমি দেখতাম রোজ সকালে ও কাজে বেরিয়ে যাচ্ছে, সে সংসারের জন্য খাটছে, রাত্রিরে বাড়িতে ফিরছে ক্লান্ত শ্রান্ত, কিন্তু মুখে চিরকালে সেই হাসিটুকু বিদ্যমান। কোনো অভিযোগ নেই, কোনো বিরক্তি নেই। জানেন, এক ছুটির দিনে আমি একটা দরকারে ঘর থেকে বেরিয়েছিলাম। ঘরে একা ছিল। খানিক পরেই আমার ভুল করে ফেলে যাওয়া কিছু দরকারি জিনিস নিতে আমাকে ঘরে ফিরতে হলো। ওই সময়ই আমার হয়েছিল অকল্পনীয়, অবিশ্বাস্য সেই অভিজ্ঞতা। আমি শুনতে পাই ফুঁপানির আওয়াজ আমার স্বামীর। আমার শোয়ার ঘর থেকে আসছিল ব্যথাতুর সেই শব্দটুকু। আমি দ্রুত ছুটে গিয়েছিলাম সেখানে। শোয়ার ঘরের দুয়ারে পৌঁছেই দেখছিলাম আমার স্বামী কাঁদছে। সেই মুহূর্তে শিশুর মতো কাঁদছিল সে, আর বিড়বিড় করে বলছিল, হে ঈশ্বর, একটি কাজের ব্যবস্থা করে দাও আমার স্ত্রীকে, সৎ উপায়ে যে কোনো একটি ছোট্ট চাকরি, দুজনে মিলে যাতে কোনোভাবে সম্মান নিয়ে বাঁচতে পারি খেয়ে পড়ে। দুঃখী মেয়েটিকে খুব আমি ভালোবাসি ঈশ্বর, একা যে পারছি না। আর কিভাবে বলি মেয়েটিকে আমার এই অক্ষমতার কথাটা? এই কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এরপর একটু থেমে দীপিকা আবার বলল, আমার স্বামী কোনোদিন ভুনাক্ষরেও বুঝতে দেয়নি সংসার চালানোই তার এমন কষ্ট, এমন আকুলতা। সাথে আমার সব প্রয়োজন নির্দ্বিধায় মুখ বন্ধ করে শত কষ্ট সহ্য করেও মিটিয়ে গেছে সে। আমার কাজের প্রয়োজন, পাছে আমার কষ্ট হয়, সংসারের কষ্টের সাথে সাথে আরও একটা কষ্ট ভবিষ্যতে যোগ হবে বলে কষ্টে সে
আর কিচ্ছু বলেনি আমায়। আমি বুঝলাম সেদিনই। আমার দু চোখ ফেটে অশ্রু নেমে এসেছিল সেদিন। খুব কেঁদেছিলাম আমিও সেদিন, নীরবে দরজার আড়ালে লুকিয়ে। এটুকু বলে থামল দীপিকা। তারপর সে চোখ মুছল নিজের হাতের তোলা দিয়ে। এরপর মুখে তার মিষ্টি হাসি, স্বামীর প্রেমের স্মৃতিচারণের লাজুক হাসি। এটা সে বৃদ্ধা ভিখারিনী স্পষ্টই বুঝতে পেরেছিলেন। পুনরায় বলা আরম্ভ করল দীপিকা, জানেন, আমাদের বিয়ের প্রথম দিকে আমার মায়ের কাছে একবার বিরক্তি নিয়ে অভিযোগ করে বলেছিলাম যে তাদের জামাই আমার জন্য কিচ্ছু আনে না ঘরে ফেরার সময়। এমনকি আমার পছন্দের জামা, ফুল, খাবার এইসব বলে দিলেও আনে না প্রায়ই। এ কথা শুনে মা আমাকে বলেছিল, তুমি নিজে কি কি কিনেছো ওর জন্য? ওর জন্য কি এনেছো তুমি? আমার বিরক্তি চরমে উঠে গেছিল সেদিন। তারপর বলেছিলাম, সে আমার স্বামী না, তার দায়িত্ব নেই। কত মেয়ের স্বামী কত কিছু কিনে দিচ্ছে স্ত্রীকে, সে এসবের কিছুই দেখে না, ভিখারি একটা। তখনই আমার মা বলেছিলেন, তুমি কি তোমার স্বামীর পছন্দের জামা কিংবা খাবার কখনো আনতে দেখেছো তাকে? এরপর রেগে তক্ষুনি চলে এসেছিলাম আমি আমার স্বামীর বাড়িতে। অথচ বিশ্বাস করবেন কিনা জানি না, আমার স্বামীর সেদিনের সেই কান্নার সময় আমার মায়ের শেষের কথাটি হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল আমার। সে তো কখনো নিজের জন্য কিছু কেনেনি, আমাদের জন্যই তিলে তিলে মরে যাচ্ছে সে। এ কথা বলে নিজের কথা শেষ করে দীপিকা খুব করে কাঁদছিল, নিজের দু হাত মুখে ঢেকে। এরপর ট্রেন এলো। সে চোখ মুখ মুছে স্বাভাবিক হলো। তার স্বামী এই ট্রেনেই আসছে। বহুদিন পরে এটা ভেবে তার মনে যেন নীরবে আনন্দের ঝলক দেখা দিল। সে বৃদ্ধা মহিলা তখন তাকালো মেয়েটির দিকে। বয়স হয়েছে ঢের সেই বৃদ্ধার। জীবন সে দেখেছেন, চিনেছেন, অনেক আঘাত তিনি সহ্য করেছেন। কান্না তো জীবনেরই সুর, তিনি একথা ভালো মতো জানেন। মনে মনে তিনি দীপিকার উদ্দেশ্যে বললেন, সুখী হও গো মা। আর তিনি মুখে বললেন, মাগো, পুরুষ মানুষ কান্না লুকাতে চায়, সে কাঁদে আর লুকায়। এ বড় কঠিন খেলা মা পুরুষের। তার বুকের ভেতরটা যদি কোনোদিন দেখতে পেতে, তাহলে দেখতে ওখানটা সমুদ্র, ভাঙাচোরা কিনারের সমুদ্র। সবাই তাকে ভুল বোঝে, সবার প্রত্যাশা তার কাছে একটাই, পয়সা রোজগার। সেই পয়সার জোগাড় না হলে তারা লজ্জায় কাঁদে, কাঁদে অসহায় হয়ে। অথচ ঘরে ফিরে হাসতে থাকে ভান করে। নিজের মায়ের অসুস্থতা নিবারণ করতে না পারার অসহায়ত্বে কাঁদে পুরুষ। স্ত্রীর ভরণ পোষণ করতে না পারার আশঙ্কায় কাঁদে পুরুষ। কাঁদে ভাইয়ের ব্যথায়, সন্তানের চিন্তায়, বোনের উদ্বেগে। কিন্তু তার চোখে জল উপচায় না। এ বড় কঠিন খেলা, নিজেকে তিলে তিলে মেরে ফেলার খেলা। মারে, অধিকাংশ বিবাহিত পুরুষই মূলত একা। পুরুষকে কয়জন স্ত্রী জিজ্ঞাসা করেছে জীবনে, তুমি কাঁদছো কেন? সবাই মনে করে পুরুষ কাঁদে না। সবাই মনে করে পুরুষ ব্যস্ত নিজেরই সুখে। তুমি তোমার স্বামীর কপালটি বুকে নিয়ে একদিন জানতে চেও তো সে কেমন আছে। দেখবে শিশুর মতো দর দর করে কেঁদে দেবে সে, একজন দুঃখের সাথী পাওয়ার সুখে। নিঃসঙ্গ স্বামীর মতো অভিশপ্ত পুরুষ আর কিছুই নেই এই জগতে। জানো তো মা, ঠিক তোমার মতোই তোমার স্বামীও এক টুকরো বুকের জন্য কাঁদে। তোমরা ভালো থেকো। এই কথা বলে সে বৃদ্ধা নিজের বেশ কিছু পুরনো স্মৃতিচারণ করে নিজের পরনে পড়ে থাকা সুতির একটি পাতলা শাড়ি দিয়ে নিজের চোখ মুছতে মুছতে চলে গেলেন। দীপিকাও বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইল সেই বৃদ্ধার কথায়। তারপর ট্রেন স্টেশনে পৌঁছানোর শব্দ পেয়ে ট্রেনের দিকে আসলো নিজের স্বামীকে বহু বছর পর দেখার আশায়। বন্ধুরা, পুরুষ মানুষের কষ্ট অনুভব করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পুরুষ মানুষদের কষ্ট সঠিক অর্থে বোঝার মতো নারী খুব কমই লক্ষ্য করা যায় সচরাচর। দ্বিতীয়ত, প্রত্যেকটি পুরুষ স্বভাব বিশেষে ভিন্ন হয়ে থাকে।
কেউ কেউ কখনো কখনো সামান্য পরিমাণে কাঁদে, আর কেউ কেউ নীরবে সব কিছু সহ্য করে। তৃতীয়ত, প্রত্যেক পুরুষেরই হয়তো নিজেদের কষ্ট ব্যক্ত করার একটাই রাস্তা, সেটা হলো নীরবে কান্না করা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।